ওমানের সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদে প্রবেশ ফি চালু। অপরদিকে বিশ্ব অর্থনীতিতে ওমানের দাপট, রিয়ালের শক্তিশালী অবস্থান। এদিকে ওমানের ভিসা চালুর কোনো ইঙ্গিত নেই। এরপর থাকছে সার্জিস আলমের পাসপোর্ট জব্দের সর্বশেষ আপডেট। আরও জানিয়ে দিব বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিল এবার গ্রিস। আরও থাকছে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট করতে চায় পাকিস্তান। ওমানের সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদে প্রবেশ ফি চালু। ওমানের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শন সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ। পর্যটকদের জন্য এখানে প্রবেশ ফি চালুর ঘোষণা করা হয়েছে। 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মে এখন থেকে প্রতিটি পর্যটকের জন্য প্রবেশ ফি ধার্য করা হয়েছে 8 ওমানি রিয়াল, প্রায় 2500 টাকা। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রমবর্ধমান পর্যটকদের ভিড় সামলানো এবং একই সাথে দর্শনার্থীদের জন্য উন্নত মানের সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ ওমানের প্রাক্তন সুলতান কাবুস বিন সাইদের এক অনন্য কীর্তি। 1995 সালে মাস্কাটের বাউশের অঞ্চলে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল, যা প্রায় 6 বছর 4 মাস ধরে চলেছিল। কার্লিওয়ান আলাইও এলএসি নামক একটি নির্মাণ সংস্থা এর নির্মাণ কাজের দায়িত্ব পালন করে। এর স্থাপত্য শৈলী 14 মিটার দীর্ঘ, চোখ ধাঁধানো ঝাড়বাতি এবং এক বিশাল কার্পেট, যা একসময় বিশ্বের বৃহত্তম কার্পেট হিসেবে পরিচিত ছিল, বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছিল। দ্য ইসলামিক ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী প্রবেশ ফি এর পাশাপাশি পর্যটকদের জন্য আরও বেশ কিছু নতুন পরিষেবা চালু করা হয়েছে। মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে দর্শনার্থীদের জানতে বিভিন্ন ভাষায় প্রশিক্ষিত 35 জন গাইড নিয়োজিত করা হয়েছে। এছাড়াও ওমানের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করতে আগ্রহী দর্শনার্থীরা 2.5 ওমানি রিয়ালের বিনিময়ে পোশাক ভাড়া নিতে পারবেন। মসজিদের পবিত্রতা ও নিরাপত্তা বজায় রাখার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে প্রবেশে কোনো ফি প্রযোজ্য হবে না। এছাড়াও যারা ধর্মীয়, সাংস্কৃতিক অথবা বৈজ্ঞানিক কারণে এই মসজিদ পরিদর্শন করতে আসবেন, তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এই নতুন উদ্যোগের মাধ্যমে সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ একই সাথে তার ঐতিহ্য এবং আধুনিকতার এক মেলবন্ধন তৈরি করবে বলে আশা করা যায়। এদিকে বিশ্ব অর্থনীতিতে ওমানের দাপট, রিয়ালের শক্তিশালী অবস্থান। বিশ্বব্যাপী মুদ্রা বাজারে নিজেদের আধিপত্য ধরে রেখেছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ওমানি রিয়াল, যা 2.6 মার্কিন ডলারের সমান। 1970-এর দশকে প্রবর্তিত হওয়ার পর থেকে ওমানের এই মুদ্রা আন্তর্জাতিক বাণিজ্য এবং লেনদেনে তার শক্তিশালী অবস্থান বজায় রেখেছে। ওমান মূলত তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ। তাদের অর্থনীতির মূল ভিত্তি হলো এই দুইটি প্রাকৃতিক সম্পদ। ওমানি রিয়ালের এই স্থিতিশীলতার পেছনেও এই দুইটি পণ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে অন্যান্য দেশের মুদ্রার তুলনায় ওমানি রিয়ালের মান সময়ের সাথে সাথে বেড়েছে। উদাহরণস্বরূপ, বাংলাদেশে ওমানি রিয়ালের বিনিময় হার মার্চ 2024-এ ছিল 283 টাকা, যা বর্তমানে 316.80 টাকায় দাঁড়িয়েছে। মাত্র 10 মাসের ব্যবধানে 33 টাকার এই পরিবর্তন দেখায় যে ওমানি রিয়ালের মান কতটা বেড়েছে। বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রা হলো কুয়েতি দিনার, যার বিনিময় হার 3.24 মার্কিন ডলার। বাংলাদেশে এর বর্তমান মূল্য 400 টাকা 16 পয়সা। দ্বিতীয় অবস্থানে আছে বাহরাইনি দিনার, যার বিনিময় হার 2.65 মার্কিন ডলার এবং বাংলাদেশি মূল্য 322 টাকা 55 পয়সা। এই তিনটি দেশই, কুয়েত, বাহরাইন, ওমান, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলোর মধ্যে নিজেদের অবস্থান ধরে রেখেছে, যার প্রধান কারণ তাদের তেল ও গ্যাস সম্পদ। সাম্প্রতিক সময়ে অনেক দেশের মুদ্রার মান কমলেও মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর মুদ্রা তাদের স্থিতিশীলতা বজায় রেখেছে, যা বিশ্ব অর্থনীতিতে তাদের শক্তিশালী প্রভাবের প্রমাণ। আর এদিকে ওমানের ভিসা চালুর কোনো ইঙ্গিত নেই। ওমান থেকে ভিসা নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা কমেছে। বিমানবন্দরগুলোতেও বাংলাদেশিদের চলাচল কমেছে উল্লেখযোগ্য হারে। দেশটির ব্যস্ততম বিমানবন্দর মাস্কাট এয়ারপোর্ট গত বছরের নভেম্বর পর্যন্ত প্রথম 11 মাসে মোট যাতায়াত করেছে 1,17,00,000 যাত্রী, যার মধ্যে বেশিরভাগই ভারতীয়। ওমানিদের অবস্থান দ্বিতীয় এবং পাকিস্তানিরা আছেন 3 নম্বরে। অথচ ভিসা বন্ধের আগ পর্যন্ত বিমানবন্দরগুলোতে বাংলাদেশি যাত্রীর সংখ্যা ছিল সবচেয়ে চোখে পড়ার মতো। রয়্যাল ওমান পুলিশের দেওয়া গত বছরের ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, গেল 1 বছরে ওমান থেকে প্রবাসীর সংখ্যা 1.2% কমেছে। সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশির সংখ্যা শতকরা হিসাবে, যা মোট হিসাবের 9.5%-এর মতো। দেশটিতে বর্তমানে প্রবাসী শ্রমিকের সংখ্যা 18 লাখের বেশি। এর মধ্যে বাংলাদেশি আছেন 6,56,000, ভারতের 5 লাখ আর 3-এ থাকা পাকিস্তানিদের সংখ্যা 3,30,000।
3,000। গত বছরের 31 অক্টোবর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা বন্ধ করে দেয় ওমান। এতে দীর্ঘ সময় পর্যন্ত সব রকমের ভিসা ইস্যু বন্ধ হয়ে যায়। অবশ্য সরকারি পর্যায়ে দেন দরবারে পরে দেশটি উচ্চ আয়ের পর্যটক, পেশাজীবী সহ কয়েকটি খাতে ভিসা নিষেধাজ্ঞা শিথিল করে। তবে বহুল আকাঙ্ক্ষিত শ্রমিক ক্যাটাগরি এখনও নিষেধাজ্ঞার আওতায় আছে, যার প্রভাব পড়েছে আকাশপথেও। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নিকট ভবিষ্যতে ওমানে শ্রমিক ভিসা চালুর কোনো সম্ভাবনাই নেই। অপরদিকে অবৈধ প্রবাসীরাও বাধ্য হচ্ছেন দেশ ছাড়তে। ফলে ওমান প্রবাসীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাগরিষ্ঠতার পরিচয় আর কতদিন থাকবে তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। আর এদিকে সার্জিস আলমের পাসপোর্ট জব্দের সর্বশেষ আপডেট। সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন এক খবর। সেখানে দাবি করা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ ৪-৫ ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার। এক প্রতিবেদনে নিউমার স্ক্যানার জানিয়েছে, সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে বিবিসি নিউজ 2470 নামক একটি ব্লগ ওয়েবসাইটে গত ১২ জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, গত ১২ জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্জিস আলম সহ আরও ৪৪ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল। এতে আরও বলা হয়, সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আমরা একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছি। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে মূলধারা জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্যই পাওয়া যায়নি। এছাড়া সার্জিস আলম কিংবা অন্য কোনো ব্যক্তি কর্তৃকও সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্যই পাওয়া যায়নি। এরপর বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর যোগাযোগ করে রিউমার স্ক্যানার টিম। আইএসপিআর জানায় এটি একটি মিথ্যা সংবাদ। অর্থাৎ গত ১২ জানুয়ারি বিবিসি নিউজ 2470 নামক একটি ভুইফোর ব্লগিং ওয়েবসাইট থেকে আলোচিত দাবিটি প্রচার করা হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সুতরাং সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আর এদিকে এবার বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিল গ্রিস। কর্মী সংকট মোকাবেলায় ইউরোপের দেশ গ্রিস বাংলাদেশ থেকে ৪,০০০ কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। চলতি বছর কৃষি, নির্মাণ এবং পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরে মোট ৮৯,২৯০ জন বিদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা করেছে দেশটি। সম্প্রতি তৃতীয় দেশ থেকে অভিবাসী কর্মী আনার জন্য গ্রিক মন্ত্রিসভা একটি গেজেট প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে, ৪৫,৬৭০ জনকে সিজনাল ভিসায়, ২,০০০ জনকে উচ্চ দক্ষতার ভিসায় এবং ৪১,৬৭০ জনকে স্পন্সর ভিসার আওতায় নিয়োগ দেওয়া হবে। গ্রিসে বর্তমানে প্রায় ৩ লাখ শ্রমিকের ঘাটতি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে কৃষি খাতে। দীর্ঘদিন ধরে কৃষি খাতের মালিকরা শ্রমিকের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গেজেটে জানানো হয়েছে, আনা কর্মীদের বড় অংশ হবেন অদক্ষ কৃষি শ্রমিক, নির্মাণ কর্মী এবং কারখানার কর্মী। এছাড়া ডিশওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতা কর্মী, শেফ, স্পা থেরাপিস্ট এবং ভারী যন্ত্রপাতি চালকদের জন্য চাহিদা রয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় ৪,০০০ বাংলাদেশি কর্মী কৃষি, বন, মৎস্য এবং পর্যটন খাতে নিয়োগ পাবে। তবে বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়া নিয়ে কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে ভিসা প্রত্যাশীদের। গেজেট অনুযায়ী মিশর এবং বাংলাদেশ থেকে মোট ৯,০০০ কর্মী নেওয়া হবে। এতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, যা দেশের অর্থনীতিকে ইতিবাচক ভূমিকা রাখবে। গ্রিসের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের ভূমিকা ক্রমশই বাড়ছে। তবে ভিসা প্রক্রিয়ার সহজীকরণ নিশ্চিত করা গেলে এই সুযোগ আরও বেশি কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। আর এদিকে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট চায় পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের মধ্যে শক্তিশালী প্রতিরক্ষা জোট গঠনের লক্ষ্যে পারস্পরিক আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর
আইএসপিআর জানায়, সম্প্রতি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, মঙ্গলবার পাকিস্তানের সেনা সদর দপ্তরে দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আইএসপিআর-এর বিবৃতিতে উল্লেখ করা হয়, দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বজায় রেখে বহিঃশক্তির প্রভাব সত্ত্বেও তাদের পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে একমত হয়েছে। বৈঠকে প্রতিরক্ষা খাতে আদান-প্রদান, অংশীদারিত্ব এবং সামরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষার বিষয়েও আলোচনা হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অংশীদারিত্ব আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে কার্যকর হতে পারে। এদিকে লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান পাকিস্তানের সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের সেনাবাহিনীর আত্মত্যাগ, সাহস ও সংকল্পের এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত 15 বছর ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত ছিল। তবে সম্প্রতি রাজনৈতিক পালাবদলের পর দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত হয়েছে। 2024 সালের আগস্টে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ নেওয়া হয়। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকারের শপথ নেওয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ বাড়তে থাকে। ইতিমধ্যে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং দীর্ঘ বিরতির পর পণ্য আমদানি রপ্তানি ও নৌ পরিবহন পুনরায় শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সামরিক সহযোগিতা দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।